সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে জীব কোষ ও টিস্যু চ্যাপ্টারের চতুর্থ লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ওকে অভিজিৎ, তোমার আজকে প্রথম ক্লাস, তোমাকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? ওকে অহনা, তাসিন, তাসনিয়া, তাশরিফা সব ত আচ্ছা। আম, ওকে কাকুলি, তাসিন, তাসিনেরও ফার্স্ট ক্লাস। ওকে ওকে, তো সবাই তোমরা ভালো আছো? আচ্ছা, ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব আমরা দেখে নিই। আর যেহেতু তোমাদের ফার্স্ট ক্লাস অনেকের, তাহলে আমার পরিচয়টা একটু আমি বলে দেই। আমি শিক্ষতে বায়োলজি মেন্টর হিসেবে আমি কাজ করছি, তোমাদেরকে পড়াচ্ছি। আর আমি প্রায় ১৩ বছর ধরে আমি স্টুডেন্ট পড়াচ্ছি, এবং প্রায় ১০ লক্ষের বেশি স্টুডেন্ট আমি এখন পর্যন্ত পড়িয়ে এসেছি। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আরমান হোসেন রনি। ঠিক আছে, ডাকনাম রনি। এই ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি কি টপিকস নিয়ে পড়বো একটু দেখি। আজকে আমরা উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন প্রকার কোষের ভূমিকা, উদ্ভিদ টিস্যু, সরল টিস্যু, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, ওকে। তাহলে উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন প্রকার কোষের ভূমিকা, কি কি কোষ রয়েছে, এককোষী জীব রয়েছে, উদ্ভিদ কোষ রয়েছে, প্রোটোজোয়া রয়েছে, হ্যাঁ, কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখবো। আচ্ছা, প্রথমে হলো উদ্ভিদ টিস্যু। আচ্ছা, টিস্যু জিনিসটা কি? টিস্যু জিনিসটা কি তোমাদের আইডিয়া আছে? টিস্যু, টিস্যু এটা আরেকটা নাম হলো কলা। হ্যাঁ, টিস্যু ইংলিশে বলা হয় টিস্যু, বাংলায় এটাকে বলা হয় কলা। হুম, তোমরা জানো যে জীবদের গঠন এবং কাজের এককে কি বলে বলো তো? জীবদের গঠন এবং কাজের এককে কি বলে? কোষ বলে, তাই না? তাহলে জীবদের গঠন এবং কাজের এককে কোষ বলে। অনেকগুলো কোষ একত্রিত হয়ে যদি একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে, পাশাপাশি অবস্থান করে যদি একই ধরনের কাজ করে, তাহলে কোষের সমষ্টিকে বলা হয় টিস্যু বা কলা। ইংলিশে বলা হয় টিস্যু, বাংলায় বলা হয় কলা। ঠিক আছে, এরকম অনেকগুলো টিস্যু বা কলা একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করে তাকে বলা হয় অঙ্গ। এরকম অনেকগুলো অঙ্গ মিলিত হয়ে যেটা তৈরি করে তাকে বলা হয় তন্ত্র। অনেকগুলো তন্ত্রের সম্মিলনের ফলে আমাদের শরীরটা তৈরি বা গঠিত। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বলতে পারি এখানে যে কথাগুলো লেখা আছে, দেখো, একই বা বিভিন্ন প্রকারের এক গুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি লাভ করবে এবং একই ধরনের কাজ করতে হবে। মনে করো, এই কোষ, এটা একটা 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 কোষ। এই কোষের কাজ যদি হয় পানি পরিবহন করা, পানি পরিবহন, এই কোষের কাজও যদি হয় পানি পরিবহন, এই কোষের কাজও হলো পানি পরিবহন, এই কোষের কাজ পানি পরিবহন, এই কোষের কাজ পানি পরিবহন, এই কোষের কাজ পানি পরিবহন। তাহলে সবগুলো কোষের কাজ কি? পানি পরিবহন। তাহলে এই কোষগুলোকে একসাথে আমি বলতে পারি তখন টিস্যু বা কলা। বুঝতে পেরেছ? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার টিস্যু বা কলা জিনিসটা কি? ওকে। এখন উদ্ভিদ টিস্যুকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ভাজক টিস্যু এবং আর একটা হলো স্থায়ী টিস্যু। হ্যাঁ, একটা হলো ভাজক টিস্যু আর একটা হলো স্থায়ী টিস্যু। আচ্ছা, ভাজক টিস্যু জিনিসটা কি? ভাজক মানে কি? ভাগ হওয়া। তাহলে যেসব টিস্যু কোষ বিভাজন হবে, মানে কোষ বিভাজনে সক্ষম, সেই টিস্যুগুলোকে আমরা বলতে পারি ভাজক টিস্যু। তাহলে যেসব টিস্যু বা যেসব কোষ ভাগ হতে পারে, কোষ বিভাজন হতে পারে, তাদেরকে বলা হয় ভাজক টিস্যু। ঠিক আছে, ওকে। আর স্থায়ী টিস্যু তাহলে কি? স্থায়ী মানে কি? পার্মানেন্ট। এরা ভাগ হবে না, বিভাজিত হবে না। তাহলে যেসব টিস্যু বা কোষ বিভাজিত হয় না তাদেরকে আমরা বলছি স্থায়ী টিস্যু। স্থায়ী মানে কি? এটা পার্মানেন্ট। ঠিক আছে, এখন এই যে আমরা যে স্থায়ী টিস্যুর কথা বলছি, এই স্থায়ী টিস্যুটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। স্থায়ী টিস্যুকে একটা হলো সরল টিস্যু, একটা হলো জটিল টিস্যু, এবং আর একটা হলো নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে। আচ্ছা, অহনা একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, তাহলে কি আমাদের লক্ষ লক্ষ টিস্যু আছে? ইয়েস, লক্ষ লক্ষ টিস্যু আছে। ওকে, আচ্ছা। হ্যাঁ, এগুলো ক্লাসে এইটেও পড়েছো তোমরা। এবং এই পড়াগুলো তোমরা এখন আরো যখন বড় হবে তখন পড়বে, তোমরা এইচএসসি তেও পড়বে। এগুলো সব সময়ের জন্যই লাগবে। এগুলো হলো বেসিক পড়া। হ্যাঁ, তাহলে স্থায়ী টিস্যু ৩ ভাগে ভাগ করা যায়, একটা সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু।
ঠিক আছে? এখন হলো সরল টিস্যু কাকে বলবো? আচ্ছা, সরল টিস্যু, সরল মানে কি? কোনো জটিলতা নাই। তাহলে যেই টিস্যুর কোষগুলো দেখতে একই রকম, আকার, আকৃতির, গঠন একই রকম, সেই টিস্যুগুলোকে, সেই কোষগুলোকে একসাথে বলা হয় সরল টিস্যু। যেমন তুমি দেখো এখানে ছবিটা তুমি লক্ষ্য করো, এই কোষ, এই কোষ, এই কোষ, এই কোষ, এই কোষগুলো কি দেখতে একই রকম না? সবগুলোই তো গোল গোল নাকি? সবগুলোই গোল গোল, একই রকম দেখতে, তাই তো? তাহলে আকার, আকৃতি, গঠন একই রকম। তাহলে এই যে এই কোষগুলো দেখতে একই রকম, তাহলে এই কোষগুলোকে একসাথে আমরা বলতে পারি সরল টিস্যু। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তাহলে দেখো কোষের আকার, আকৃতি ও গঠন যদি একই হয় তখন তাকে আমরা বলছি সরল টিস্যু। ওকে। এখন সরল টিস্যুকে, কথা বুঝো, সরল টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্যারেনকাইমা, একটা হলো কোলেনকাইমা, আর একটা হলো স্ক্লেরেনকাইমা। তাহলে সরল টিস্যু কয় প্রকার? পরীক্ষায় যদি প্রশ্ন আসে কি হবে উত্তর? তাহলে সরল টিস্যু 3 প্রকার। ঠিক আছে? তাহলে সরল টিস্যু 3 প্রকার। সবাই ক্লিয়ার? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। ওকে, ঠিক আছে। এখন দেখো, প্রথমে আসো প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা সরল টিস্যু, রাইট? তাহলে প্যারেনকাইমা যদি সরল টিস্যু হয় তাহলে প্যারেনকাইমার কোষগুলো একই রকম হবে দেখতে। তাহলে দেখো তো এই যে এই কোষগুলো তুমি দেখো তো একই রকম কিনা সবগুলো কোষ? ইয়েস অর নো? এটাও গোল, এটাও গোল, এটাও গোল, এটাও গোল, এটাও গোল, আকার, আকৃতি, গঠন একই রকম তো, রাইট? আচ্ছা, তাহলে ভাগগুলো কোথায়? ধরো দেখো, এই যে প্যারেনকাইমা যে কোষগুলো বললাম না, এই প্যারেনকাইমা কোষগুলো, একটা জিনিস লক্ষ্য করো, আমি তোমাকে কনসেপ্টটা বোঝাই। হ্যাঁ, মনে করো এটা একটা কোষ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলো তো এই কোষের, মনে করো এই কোষটা, হ্যাঁ, এই কোষটা, এটা একটা কোষ। ওকে, এর চারপাশে পাতলা একটা আবরণ আছে। এই কোষটার চারপাশে পাতলা একটা আবরণ আছে, পাতলা আবরণ। হ্যাঁ, এই কোষটার চারপাশে পাতলা আবরণ আছে। তাহলে বলো তো সেই ক্ষেত্রে এই কোষের ভেতর দিয়ে পানি, হ্যাঁ, বিভিন্ন পদার্থ এই কোষের ভেতর দিয়ে যাওয়াটা সহজ নাকি কঠিন? সবাই কমেন্টে যান, বলো তো সহজ না কঠিন? কোষের চারপাশে যদি পাতলা পর্দা থাকে তাহলে সেই পর্দা ভেদ করে ভেতরে পানি যাওয়া সহজ না কঠিন? পাতলা পর্দা কোষের চারপাশে, কেউ বলছে সহজ, কেউ বলছে কঠিন। আচ্ছা, তাহলে তোমাকে আর একটা প্রশ্ন করি। ধরো এটা আর একটা কোষ, এটা আর একটা কোষ, এই কোষের চারপাশে মোটা একটা প্রাচীর রয়েছে। মোটা, এই যে মোটা, এই যে মোটা প্রাচীর। ওকে, আর এটা তো কোষ। তাহলে এই কোষের চারপাশে মোটা প্রাচীর রয়েছে। এখন আমাকে বলো, তাহলে পানি এর ভেতর দিয়ে যাওয়াটা ইজি নাকি এর ভেতর দিয়ে যাওয়াটা ইজি? এখন বলো, এটা হলো এ নাম্বার চিত্র, এটা বি নাম্বার চিত্র, এটা এ চিত্র এ, এটা চিত্র বি। কোনটাতে সহজ, কোনটাতে কঠিন? এতে ইজি নাকি হার্ড? ইয়েস, তাহলে এতে পানি যাওয়াটা ইজি, আর বিতে পানি যাওয়াটা ইজি না, কঠিন। এই তো কথা নাকি? হুম, ভেরি গুড। আচ্ছা, যদি পানি যায়, তোমরা জানো যে সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম মানে পানি নাকি? কোষের ভেতরে প্রোটোপ্লাজম থাকে, কোষের উদ্ভিদ কোষের বাইরের দিকে কোষ প্রাচীর থাকে, কোষ ঝিল্লি থাকে, আর প্রোটোপ্লাজম থাকে, তাই তো? আচ্ছা, যদি পানি
প্রোটোপ্লাজমের একটা অংশ হয়ে থাকে, তাহলে বলতো এই কোষে প্রোটোপ্লাজম থাকবে কি থাকবে না? এ নাম্বার কোষে প্রোটোপ্লাজম থাকবে কি থাকবে না? থাকবে, রাইট? আর প্রোটোপ্লাজম যদি থাকে তার মানে কোষের মেইন জিনিসটাই থাকে। একটা কোষ কেন কোষ? কারণ প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজম যদি না থাকে তাহলে সেই কোষটা কোনো অস্তিত্ব নাই। তাহলে যেহেতু এই কোষে প্রোটোপ্লাজম রয়েছে, প্রোটোপ্লাজম থাকবে, যেহেতু প্রোটোপ্লাজম থাকে, এই জন্য এই কোষগুলোকে বলা হয় জীবিত। মনে রাখবে, প্রোটোপ্লাজম যুক্ত কোষগুলো অলওয়েজ হয় জীবিত। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা বলতে পারি যে প্যারেনকাইমা জাতীয় কোষগুলো হলো জীবিত কোষ এবং এই কোষগুলো প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে। তাহলে প্রোটোপ্লাজম মানেই জীবিত। প্রোটোপ্লাজম কি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সবগুলোকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। এগুলো 8 পড়া, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমার এই কোষের ক্ষেত্রে বলো তো, এই কোষের ভিতর দিয়ে তো পানি প্রবেশ করতে পারছে না প্রাচীর দিয়ে, তাহলে বলো তো এই কোষে প্রোটোপ্লাজম কি থাকবে কি থাকবে না? এই কোষে প্রোটোপ্লাজম থাকবে কি থাকবে না? প্রোটোপ্লাজম একটা তরল জাতীয় পদার্থ, তাহলে এই কোষে প্রোটোপ্লাজম থাকবে কি থাকবে না? এই কোষে থাকবে না। তাহলে এই কোষটা হলো প্রোটোপ্লাজম বিহীন। আচ্ছা, যদি প্রোটোপ্লাজম বিহীন হয়ে থাকে এই কোষ, তাহলে এখন আমাকে প্রশ্নের উত্তর দিত, এই কোষটা জীবিত নাকি মৃত? বি নাম্বার কোষটা জীবিত নাকি মৃত? বি নাম্বার কোষ জীবিত না মৃত? মৃত, ভেরি গুড। তাহলে বি নাম্বার কোষটা হলো মৃত কোষ। ওকে, এবং এই যে আমরা যে এর চারদিকে যে আবরণের কথা বললাম না, এই আবরণটা কিসের আবরণ জানো? এই যে আবরণের কথা বললাম, এর চারপাশে বিভিন্ন আবরণ থাকে, এইটা কি দিয়ে তৈরি জানো? এই আবরণটা, এই আবরণগুলো তৈরি হলো লিগনিন জাতীয় পদার্থ। লিগনিন, আবরণটার নাম হলো লিগনিন। লিগনিন এই পদার্থটা দিয়ে আবৃত, এবং এই পদার্থটা হলো শক্ত পদার্থ, শক্ত টাইপের পদার্থ। ঠিক আছে, তাহলে বি নাম্বার কোষের চারদিকে লিগনিন জাতীয় শক্ত পদার্থ জমা হয় দেখেই লিগনিন, সুবেরিন এগুলো জমা হয় দেখেই বি নামক কোষের ভেতরে প্রোটোপ্লাজম প্রবেশ করতে পারে না। প্রোটোপ্লাজম প্রবেশ করতে পারে না দেখেই এরা প্রোটোপ্লাজম বিহীন, এবং বি নাম্বার কোষটা হলো, বি নামক কোষটা হলো মৃত কোষ, মরা কোষ। ঠিক আছে, তাহলে এই যে বি নাম্বার কোষের কথা আমরা বলছি, এই কোষটাকে আমরা আসলে কি ইন্ডিকেট করছি বলতো? এটা, এই কোষটা কোন কোষ? বি নাম্বার কোষটা যে বলছি, এই কোষটা কোন কোষ বলতো? ইয়েস, এই কোষটাই হলো সেই স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা। তাহলে আমরা এ এবং বি একসাথে পড়ে ফেললাম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বি নাম্বার কোষটা হলো স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এটা একটা কোষ, 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 হ্যাঁ, ওকে। আচ্ছা, দেখো তো এই যে এই কোষগুলোর মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে কিনা, দেখো তো এই যে এই জায়গাগুলো ফাঁকা না? ইয়েস অর নো? এই যে এই মাঝখানে জায়গাগুলো ফাঁকা কিনা, এই যে মাঝখানে ফাঁকা ফাঁকা আছে কিনা, এই যে মাঝখানে জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে কিনা? তাহলে দুই কোষের মাঝখানের ফাঁকা জায়গাগুলোকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক। মনে থাকবে? তাহলে দুই কোষের মাঝখানের ফাঁকা জায়গাকে বলা হয় কি? আন্তঃকোষীয় ফাঁক। আন্ত মানে দুইয়ের মধ্যে, আন্তঃকোষীয়, দুই কোষের মাঝখানে। ঠিক আছে, তাহলে দেখো প্যারেনকাইমা কোষগুলো, প্যারেনকাইমার যে কোষগুলো দেখো, এদের মাঝখানে মাঝখানে এই যে ফাঁকা জায়গা রয়েছে, এই যে আন্তঃকোষীয় ফাঁক রয়েছে, দেখেছো? এই যে ফাঁকা জায়গা, 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 এগুলোকে আমরা বলছি আন্তঃকোষীয় ফাঁক। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখো প্যারেনকাইমা জাতীয় কোষের যে বৈশিষ্ট্যগুলো পড়েছি, এখন মিলাও। এদের কোষ প্রাচীর পাতলা
এবং ওই কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে পাতলা সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে ওদের কোষ প্রাচীর পাতলা সেলুলোজ দিয়ে তৈরি এবং আন্তঃকোষীয় ফাঁক থাকে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। এখন এই প্যারেনকাইমা জাতীয় যে কোষগুলো বলেছি আমরা, এই প্যারেনকাইমা জাতীয় কোষের মধ্যে যদি ক্লোরোফিল থাকে, প্যারেনকাইমা জাতীয় কোষের মধ্যে ক্লোরোফিল যদি থাকে, তখন ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা কোষকে বলা হয় ক্লোরেনকাইমা। মনে থাকবে? ক্লোরেনকাইমা। তার মানে আমি বলতে পারি যে প্যারেনকাইমা জাতীয় কোষ, ধরো প্যারেনকাইমা জাতীয় কোষ, প্যারেনকাইমা প্যারেনকাইমা জাতীয় কোষ, এই কোষের মধ্যে ক্লোরোফিল থাকতেও পারে, নাও থাকতে পারে। নাকি? ক্লোরোফিল থাকতেও পারে, ক্লোরোফিল থাকতেও পারে, নাও থাকতে পারে। রাইট? ফিল থাকে না। তাহলে প্যারেনকাইমা জাতীয় কোষের মধ্যে ক্লোরোফিল থাকতেও পারে, নাও থাকতে পারে। যেসব প্যারেনকাইমা জাতীয় কোষে ক্লোরোফিল থাকবে, ওই প্যারেনকাইমা জাতীয় কোষগুলোকে আমরা বলবো ক্লোরেনকাইমা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লোরেনকাইমা। সবাই ক্লিয়ার? ওকে। আবার আর একটা জিনিস বলি, প্যারেনকাইমা জাতীয় কোষের মধ্যে বায়ু কুঠুরি থাকতে পারে। বায়ু কুঠুরি, বায়ু কুঠুরি, বায়ু কুঠুরি। ঠিক আছে? তাহলে যেসব প্যারেনকাইমা জাতীয় কোষের মধ্যে বায়ু কুঠুরি থাকবে, সেসব প্যারেনকাইমা জাতীয় কোষকে বলা হয় অ্যারেনকাইমা। অ্যারেনকাইমা। ঠিক আছে, বুঝতে পেরেছ? মাহিয়া বলছে ক্লোরোফিল আর ক্লোরোপ্লাস্ট একই কিনা। ক্লোরোপ্লাস্টের ভেতরে ক্লোরোফিল থাকে। আচ্ছা, বায়ু কুঠুরি কি? তোমরা কচুরি পানা দেখেছো কেউ? কচুরি পানা, কচুরি পানার যে ফোলা ফোলা অংশ থাকে, দেখেছো কেউ? কচুরি পানা কেউ দেখেছো? আচ্ছা, তাহলে কচুরি পানায় দেখবে যে এরকম ফোলা ফোলা অংশ থাকে। ওইটা যদি তুমি কাটো, দেখবে ভেতরে স্পঞ্জের মতো। ওইটাকে বলা হয় বায়ুকুঠুরি। বুঝছো? ওইটার নাম হলো বায়ুকুঠুরি। মানে প্রকোষ্ঠ থাকে ভেতরে, প্রকোষ্ঠ প্রকোষ্ঠ বাতাস বহন করতে পারে এরকম জিনিস। তাহলে প্যারেনকাইমা জাতীয় কোষের মধ্যে যদি ক্লোরোফিল থাকে, তখন তাকে বলা হয় ক্লোরেনকাইমা। আর প্যারেনকাইমা জাতীয় কোষের মধ্যে যদি বায়ুকুঠুরি থাকে, তখন সেই ধরনের প্যারেনকাইমা কোষকে বলা হয় অ্যারেনকাইমা। তাহলে আমি এখন একটা তোমাকে হোমওয়ার্কের মতো একটা কাজ দিই। আমি একটা কোষ আঁকি, তোমরা উত্তর দিবে যে কোনটা কি ধরনের কোষ। হ্যাঁ, তোমরা উত্তরটা দিবে। ওকে।
আমি 3টা কোষ এঁকেছি এবং 3টা কোষে 3 ধরনের জিনিস আঁকছি আমি। আচ্ছা, তাহলে 3টে চিত্র, হ্যাঁ, এটা হলো চিত্র এ, এটা হলো চিত্র বি, আর এটা হলো চিত্র সি। তোমাদেরকে বলতে হবে বি এটা কিসের চিত্র আর সি কিসের চিত্র, কোনটা কি কোষের চিত্র। বি এটা কিসের চিত্র আর সি কিসের চিত্র, তোমাদেরকে বলতে হবে। বলো, বি কিসের চিত্র আর সি কিসের চিত্র? রাফি, ভেরি গুড। আর ভেরি গুড, ওকে। তাহলে কি হবে দেখো, প্যারেনকামা কোষের মধ্যে যদি ক্লোরোফিল থাকে তখন সেই প্যারেনকামা কোষকে আমরা কি বলছি? ক্লোরেনকাইমা। প্যারেনকামা কোষের মধ্যে যদি বায়োকুঠুরি থাকে তখন সেই প্যারেনকামা জাতীয় কোষকে আমরা বলছি অ্যারেনকাইমা। তাহলে সি হলো অ্যারেনকাইমা আর বি হলো ক্লোরেনকাইমা, ঠিক আছে? ক্লোরেনকাইমা। আর সি হলো অ্যারেনকাইমা। সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে প্যারেনকামা টিস্যু এখন কাজ কি? এখন দেখো তোমাদেরকে কাজগুলো সহজে বুঝাই। হ্যাঁ, আচ্ছা, দেখো তো ক্লোরোফিলের সাথে সালোক সংশ্লেষণ কথাটা জড়িত কিনা? সালোক সংশ্লেষণ এটা জড়িত কিনা? জড়িত। আর আমরা জানি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি তৈরি করে? খাদ্য তৈরি করে, নাকি? তাই তো। তাহলে আমি কি বলতে পারি না ক্লোরেনকাইমা টিস্যুর কাজ হলো খাদ্য তৈরি করা? এই কথাটা বলতে পারি। আমি কি এভাবেও বলতে পারি না যে ক্লোরেনকাইমা যেহেতু এক ধরনের প্যারেনকাইমা, তাহলে প্যারেনকাইমা জাতীয় কোষের কাজ হলো খাদ্য তৈরি করা, উদ্ভিদের খাদ্য তৈরি করে, এটা বলতে পারি কিনা রোদেলা? বলতে পারি। এবং প্যারেনকাইমা জাতীয় কোষ শুধু খাবার তৈরি করলে তো হবে না। শুধু খাবার কেন তৈরি করবে? খাবার তৈরির পাশাপাশি, খাদ্য তৈরির পাশাপাশি এরা খাদ্য সঞ্চয়ও করে, এরা খাদ্য পরিবহনও করে, ঠিক আছে? খাদ্য সঞ্চয়ও করে এবং খাদ্য পরিবহনও করে। তাহলে কাজ কি কি করে? খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন, খাদ্য তৈরি, এগুলো হলো প্যারেনকাইমা জাতীয় কোষের কাজ। এবং উদ্ভিদের প্রায় সব জায়গাতেই প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে। বুঝতে পেরেছ? তাহলে আমরা কাজগুলো দেখো তো মিলে কিনা। উদ্ভিদের দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, প্রস্তুত করা মানেই তৈরি করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্যদ্রব্য পরিবহন করা, ঠিক আছে? তাহলে কি প্যারেনকাইমা জাতীয় কোষের কাজ উম্মেহানি এটা কি মুখস্থ করার দরকার আছে? কোনো দরকার আছে? পারা যাবে? ওকে। তাহলে জলজ উদ্ভিদে বায়ুকুঠুরিযুক্ত কোন টিস্যু থাকে? এটার উত্তর এখন দাও দেখি, কে পারে? দাও। কি হবে উত্তর? ভেরি গুড। তাহলে
অ্যারেনকাইমা, এই তো তোমরা সব পারো। এবার আসো কোলেনকাইমা। কোলেনকাইমা, হ্যাঁ, আচ্ছা কোলেনকাইমা তাহলে এরাও হলো বিশেষ ধরনের প্যারেনকাইমা। এবং কোলেনকাইমা জাতীয় কোষগুলো দেখো তো, এই কোষগুলো হলো কি, এগুলো হলো কিন্তু লম্বাটে টাইপের, এই যে এরকম লম্বা ধরনের, এরকম লম্বা ধরনের, বুঝতে পেরেছো? তাহলে প্যারেনকাইমা জাতীয় কোষগুলো আমরা দেখেছিলাম গোল ধরনের, আর কোলেনকাইমা জাতীয় কোষগুলো এগুলো হলো লম্বা ধরনের, ঠিক আছে? ওকে, আচ্ছা। এবং এই কোলেনকাইমা জাতীয় কোষ, এদের কিছু কিছু জায়গায়, কথাটা ভালো করে লক্ষ্য করো, কিছু কিছু জায়গায় পুরু কোষ প্রাচীর থাকে, মোটা কোষ প্রাচীর থাকে কিছু কিছু জায়গায়, ওকে, কিছু কিছু জায়গায় মোটা কোষ প্রাচীর থাকে, আর কিছু কিছু জায়গায় পাতলা কোষ প্রাচীর থাকে, পাতলা, এই যে পাতলা, এই যে একবারে পাতলা পাতলা, ঠিক আছে? তাহলে এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, বলো যে কোলেনকাইমা কোষের ভেতর দিয়ে পানি ভেতর দিয়ে ঠিকভাবে প্রবেশ করতে পারবে কি পারবে না, ইয়েস অর নো? পানি যেতে পারবে কিনা কোলেনকাইমা জাতীয় কোষের ভেতর দিয়ে, পানি কোলেনকাইমা কোষের ভেতরে প্রবেশ করতে পারবে কি পারবে না, ইয়েস অর নো? পরিবহন মানে নিয়ে যাওয়া, ইয়েস অর নো? কেউ বলছে নো, কেন নো? কেন পারবে না? পানি এই মোটা যে কোষ প্রাচীরটা, কোষ প্রাচীর যে অংশটুকু মোটা, এর ভেতর দিয়ে প্রবেশ করতে পারবে না, কিন্তু পাতলা যে কোষ প্রাচীর এদিক দিয়ে তো ঠিকই প্রবেশ করবে, নাকি? এর ভেতর দিয়ে প্রবেশ করতে পারবে না, কিন্তু এর ভেতর দিয়ে তো ঠিকই প্রবেশ করবে পানি, ইয়েস অর নো? তাহলে এর ভেতর দিয়ে পানি প্রবেশ করবে, এর ভেতর দিয়ে পানি প্রবেশ করবে, এর ভেতর দিয়ে পানি প্রবেশ করবে, যদি করে তাহলে বলো তো এর ভেতরে যে প্রোটোপ্লাজম, তাহলে প্রোটোপ্লাজম থাকবে কি থাকবে না? প্রোটোপ্লাজম এর ভেতরে থাকবে কি থাকবে না? তাহলে প্রোটোপ্লাজম থাকবে, রাইট? ওকে, তাহলে প্রোটোপ্লাজম থাকবে, রাইট? আর প্রোটোপ্লাজম যদি থাকে তাহলে কোলেনকাইমা জাতীয় কোষগুলো জীবিত নাকি মৃত? জীবিত, নাকি? এবং দেখো ওই কথাটাই লিখে আছে, এই যে সজীব, সজীব মানে জীবিত কোষ, এবং এরা হলো প্রোটোপ্লাজম পূর্ণ, এবং এদের কোষ প্রাচীরটা পুরু, কিছু কিছু জায়গায় পুরু, কিছু কিছু জায়গায় পাতলা, ঠিক আছে? এবং এদেরও আন্তঃকোষীয় ফাঁক থাকে, কোষগুলোর মাঝখানে মাঝখানে এই যে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এগুলোকে বলছি আমরা আন্তঃকোষীয় ফাঁক। দুই কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা, এটাকে আমরা বলছি আন্তঃকোষীয় ফাঁক, আন্তঃকোষীয় ফাঁক। আচ্ছা, তোমরা প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম এই কনসেপ্টটা অনেকে বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না আমি জানি না, এটা আগে বোঝা উচিত ছিল তোমাদের। ওকে, ক্লাস 8 এর পড়া, হ্যাঁ, ওকে। এটা মনে করো একটা উদ্ভিদ কোষ, হ্যাঁ, এটা একটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের এটা হলো কোষ প্রাচীর, ঠিক আছে? আমরা জানি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, রাইট? ওকে, আচ্ছা, এটা হলো নিউক্লিয়াস মনে করো, হ্যাঁ, এই যে এটা হলো নিউক্লিয়াস, কোষের ভেতরে নিউক্লিয়াস থাকে, এটা হলো সেই নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা, এছাড়া কোষের ভিতরে বিভিন্ন যে অঙ্গাণুগুলো থাকে, সেই অঙ্গাণুগুলো আমি জাস্ট কয়েকটা আঁকি, সব আঁকার দরকার নেই, জাস্ট তোমাকে বোঝানোর জন্য। এই যে অঙ্গাণু, তারপরে হলো এরকম কিছু অঙ্গাণু, গলগি বডি, হ্যাঁ, এই যে গলগি বডি, ওকে, আচ্ছা, তারপর রাইবোজোম, এই যে মনে করো রাইবোজোম, ওকে, এরকম বিভিন্ন অঙ্গাণু রয়েছে, ওকে, আচ্ছা। আর কি রয়েছে? কিছু তরল পদার্থ রয়েছে কোষের ভিতরে, কিছু তরল পদার্থ রয়েছে, এগুলো হলো সেই তরল পদার্থ,
আর কি মাইটোকন্ড্রিয়া রয়েছে, তাই না? কোষের ভেতরে আমরা জানি মাইটোকন্ড্রিয়া থাকে, মনে করি এটা হলো সেই মাইটোকন্ড্রিয়া। এই যে, আর হলো তরল পদার্থ, এই হলো তো তরল পদার্থ। আচ্ছা, কোষের ভেতরে যে তরল পদার্থগুলো থাকে এই তরল পদার্থগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজম। ওকে, আচ্ছা, তাহলে আমরা কোষ প্রাচীর চিনলাম, সাইটোপ্লাজম চিনলাম। আর এই যে কোষ প্রাচীরের নিচে যে আরেকটা প্রাচীর দেখতে পাচ্ছি না, এই প্রাচীরটার নাম হলো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো তো হলো বিভিন্ন রকমের অঙ্গাণু, সাইটোপ্লাজমের মধ্যে ভেসে বেড়ায়। ওকে, আচ্ছা, এখন কোষ ঝিল্লি কথাটা ভালো করে লক্ষ্য করো। এই যে কোষ ঝিল্লি থেকে শুরু করে ভেতরে যা থাকে, কোষ ঝিল্লি থেকে শুরু করে ভেতরে যা থাকে সবগুলোকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। ঠিক আছে, এগুলো কিন্তু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এগুলো হলো বিভিন্ন রকমের অঙ্গাণু। এই যে এগুলো হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় মানে সাইটোপ্লাজমে ঘোরাফেরা করে, প্লাজমীয় অঙ্গাণু। তাহলে প্রোটোপ্লাজমটা কি? এই যে এই জিনিসটা হলো প্রোটোপ্লাজম। এই তিনটাকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। এখন বুঝছো কিনা বলো? মানে কোষ প্রাচীর বাদ দিয়ে, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর বাদ দিয়ে কোষে যা থাকে সবগুলোকে বলা হয় প্রোটোপ্লাজম একসাথে। ভেরি গুড। একজন বলেছে যে এই বুঝছো প্রোটোপ্লাজম জিনিসটা কি আর সাইটোপ্লাজম জিনিসটা কি? হ্যাঁ, প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস ইকুয়াল টু, ভেরি গুড, সাইটোপ্লাজম। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে আমরা কোলেনকাইমার মধ্যে ছিলাম। আর আর কি কি বৈশিষ্ট্য? আচ্ছা, দেখো দেখো কোলেনকাইমা কোষ প্রাচীরে কি কি থাকে এখন লক্ষ্য করো। সেলুলোজ থাকে এবং পেকটিন থাকে। এই পেকটিনটা হলো পুরু, মানে মোটা। এই পেকটিন নামক পদার্থটাই ওই কোষ প্রাচীরটাকে মোটা করে। বুঝতে পেরেছো? ওকে, এবং অসমভাবে পুরু। অসমভাবে মানে কি? এই ছবিটাই দেখো, এই যে এই ছবিটাই দেখো, এটা এখানে বেশি মোটা, এখানে বেশি মোটা, এখানে চিকন, আবার এখানে বেশি মোটা, এখানে চিকন, এখানে বেশি মোটা, এদিকে চিকন, এটা মোটা বেশি, এটা চিকন। তাহলে জিনিসটা কি সমভাবে হলো নাকি অসমভাবে পুরু হলো? অসমভাবে পুরু, সে কথাটি বলেছে এখানে, অসমভাবে পুরু। কোষ প্রান্ত চৌকোনাকার, সরু এবং তির্যক। বুঝতে পেরেছো অসমভাবে পুরু জিনিসটা কি? বলো। ওকে, তাহলে কোলেনকাইমা উপস্থিত থাকে এই যে পত্রবৃন্তে, হ্যাঁ, তারপরে হলো তোমার যে অংশগুলো আমরা ভাঙতে পারি না, যেমন ডাটা। এই যে ধরো এই যে এই ডাটা অংশটা, তোমরা ডাটা অনেকে দেখেছো, এই যে এই অংশটা ডাটা, তাই না? এটাকে আমরা ডাটা বলি না? এটাকে তো আমরা ডাটা বলি, রাইট? এই অংশটা, এই অংশটা কি তুমি দেখবে তো, এই অংশটা কি তুমি ভাঙতে পারো ইজিলি? মানে এটা মানে খুব বেশি শক্ত না যে ভাঙ্গা যায় না, আবার এমন কোনো নরমও না যে তুমি ছিঁড়ে ফেলতে পারো। এটা তুমি মচড়াইতে পারবা, এরকম করে মচড়াতে পারবে, কিন্তু এটা তুমি ভাঙতেও পারবা না। মানে অল্প বল প্রয়োগ করলে এটা ভেঙেও যাবে না, আবার নাও ভেঙে যাবে না, মাঝামাঝি জিনিস নাকি? পত্রবৃন্ত কি? আচ্ছা, এটা মনে করো একটা পাতা, এই যে এটা একটা পাতা, হ্যাঁ, তাহলে পাতার এই অংশটাকে বলা হয় পত্রবৃন্ত। এই অংশটার নাম হলো পত্রবৃন্ত, এই যে এই অংশটা। ঠিক আছে, বুঝছো কথাটা? তাহলে কোলেন ক্যামে কোথায় কোথায় থাকবে, পারা যাবে? বলো। বুঝছো জিনিসটা?
বুঝছো কিনা বলো। ওকে, ঠিক আছে, তাহলে পত্রবৃন্ত, তারপর শিরা, হ্যাঁ, এই যে শিরাটি এগুলোর মধ্যে থাকে, হ্যাঁ, ক্লিয়ার। এই যে এরকম শিরা থাকে না গাছ পাতার মধ্যে, এই যে এরকম শিরা, হ্যাঁ, তাহলে পত্রবৃন্ত শিরা এগুলোতে থাকে, পত্রবৃন্ত শিরা এগুলোতে থাকে। ওকে, এগুলোতে পাওয়া যায়। বুঝতে বুঝতে পেরেছো? পত্রবৃন্ত কি আমি দেখো এখানে লিখে দিয়েছি। ওকে, তাহলে কোলিনকাইমার টিস্যুর কাজ কি? তাহলে কোলিনকাইমার টিস্যুর কাজ হলো খাদ্য তৈরি করা এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা। কেন দৃঢ়তা প্রদান করবে? এই যে এইটার জন্য দৃঢ়তা প্রদান করবে, এই যে পেকটিন, এই পেকটিনের জন্যই দৃঢ়তা প্রদান করবে, দৃঢ়তা প্রদান। কারণ পেকটিন এটা হলো একটা শক্ত পদার্থ, ঠিক আছে। ওকে, তাহলে কোন টিস্যু কলস উদ্ভিদে দৃঢ়তা প্রদান করে? দণ্ডকলস উদ্ভিদে, তাহলে কি হবে? কোলেনকাইমা। ওকে, এরপর আসে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা, আমরা যে প্রথম কোষটা দেখেছিলাম যখন প্যারেনকাইমা পড়িয়েছিলাম, আমি বলেছিলাম যে এ এবং বি নামক কোষ, তোমাদের মনে আছে? তাহলে বি নামক কোষের মধ্যে কি ছিল বলতো? বি নামক যে কোষটা ছিল, মনে করো এটা একটা কোষ, তাহলে এই কোষের চারপাশে কোষ প্রাচীরটা কি হবে? মোটা এবং সমভাবে মোটা, দেখো সমভাবে পুরু, সমভাবে পুরু, দেখো, ঠিক আছে। কোলেনকাইমার কাছে ক্ষেত্রে কি ছিল? অসমভাবে পুরু, আর এখানে সমভাবে পুরু। তাহলে এই যে যে পুরুটা হলো, এই কি পদার্থ এখানে জমা হলো? এখানে যে পদার্থটা জমা হলো সেটার নাম হলো লিগনিন, লিগনিন পদার্থ। তাহলে এই কোষগুলো কি রকম? লম্বাটে কোষ এবং লিগনিন জাতীয় পদার্থ জমা হয়ে এরকম মোটা হয়ে যায় কোষ প্রাচীর। এখন বলো তো, এই কোষ প্রাচীর যদি মোটা হয় তাহলে কি পানি এর ভিতরে প্রবেশ করতে পারবে কি পারবে না? কমন সেন্স কি বলে তোমার? পানি এর ভিতরে প্রবেশ করতে পারবে কি পারবে না? পারবে না, তাই তো। তাহলে পানি যদি প্রবেশ করতে না পারে তাহলে এই কোষে প্রোটোপ্লাজম থাকবে না। তাহলে এই কোষটা কি? প্রোটোপ্লাজম বিহীন, প্রোটোপ্লাজম বিহীন। এখন বলো তো, এই কোষ যদি প্রোটোপ্লাজম বিহীন হয় তাহলে এই কোষটা কি জীবিত কোষ হবে না মৃত কোষ? মৃত কোষ। ক্লিয়ার? তাহলে এটা হলো মৃত কোষ। বুঝতে পেরেছো? এবং যেহেতু লিগনিন জাতীয় পদার্থটা জমা হয়, লিগনিন কিন্তু একটা শক্ত পদার্থ, লিগনিন হলো শক্ত পদার্থ। তাহলে আমি কি বলতে পারি না স্ক্লেরেনকাইমা জাতীয় কোষের কাজ হলো মূলত, স্ক্লেরেনকাইমা জাতীয় কোষের মেইন কাজ হলো দৃঢ়তা প্রদান করা? এই কথাটা আমি বলতে পারি কিনা? সবাই কমেন্টে জানিয়ে দাও তো। স্ক্লেরেনকাইমা জাতীয় কোষের মেইন কাজ হলো দৃঢ়তা প্রদান করা, এই কথাটা আমি বলতে পারি কিনা বলো। ইয়েস অর নো?
ভেরি গুড। তাহলে দেখো কোষ প্রাচীর পুরো কাজ হলো দৃঢ়তা প্রদান করা, এছাড়া পানি, খনিজ লবণ এগুলো পরিবহন করে। ঠিক আছে, ওকে। এখন এই যে যে স্ক্লেনকাইমা কোষের কথা বলছি, এই স্ক্লেনকাইমা কোষ এরা আবার দুই ধরনের, একটা হলো ফাইবার বা তন্তু এবং আরেকটা হলো স্ক্লেরাইট। এই দুই ধরনের, ফাইবার বা তন্তু আর একটা হলো স্ক্লেরাইট। তাহলে প্রথমে হলো ফাইবার বা তন্তু জিনিসটা কি দেখো। চিত্রটা ভালো করে বোঝো। এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, হ্যাঁ, তারপরে এটা একটা কোষ, এটা আর একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, হ্যাঁ, কোষগুলো দেখো লম্বা লম্বা, তাই না? তাহলে আমি এটাকে যদি ছবিটা আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে মনে করো এটা একটা কোষ, ওকে, এটা একটা কোষ, ওকে, তারপরে এটা একটা কোষ, দেন এটা একটা কোষ, ঠিক আছে, দেন এটা একটা কোষ, দেন এটা একটা কোষ, বুঝতে পেরেছো? এটা একটা কোষ, হ্যাঁ, ওকে। তাই এই যে দেখো লম্বা লম্বা কোষগুলো, লম্বা লম্বা, হ্যাঁ, এবং দেখো এই কোষগুলোর চারপাশের কোষ প্রাচীর কি মোটা না? যেহেতু ফাইবার বা তন্তু এগুলো কি স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, তাহলে এদের চারপাশের কোষ প্রাচীরটা কি হবে? মোটা হবে। কেন মোটা হবে? ওই যে লিগনিন জমা হবে, লিগনিন জমা হয়ে মোটা হবে। এই যে লিগনিন জমা হচ্ছে, লিগনিন জমা হয়ে মোটা হবে, ঠিক আছে? তাহলে লিগনিন জমা হয়ে মোটা হবে, লিগনিন জমা হয়ে মোটা হবে, লিগনিন জমা হয়ে মোটা হবে, ঠিক আছে, ওকে। এবং দেখো এদের প্রাচীরের মাঝখানে মাঝখানে দেখো কিছু ছিদ্র আছে, এই যে ছিদ্র, এই যে ছিদ্র, এই যে ছিদ্র, এই যে ছিদ্র, এই ছিদ্রগুলোকে বলা হয় কূপ। এই ছিদ্রগুলোর নাম হলো কূপ, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এরা অত্যন্ত দীর্ঘ, লম্বা, পুরু প্রাচীরযুক্ত, এই যে পুরু প্রাচীরযুক্ত, শক্ত। কেন শক্ত? কেন? ওই যে লিগনিন থাকে, এই জন্য লিগনিন থাকার কারণে শক্ত, এবং দুই প্রান্ত সরু। এই দেখো দুইটা প্রান্তই সরু, এই যে এরকম, এই কোষগুলো এরকম দুই প্রান্ত সরু, ঠিক আছে। কূপ কি? প্রাচীরের ছিদ্রকে বলা হয় কূপ। আর অবস্থানের ভিত্তিতে এদেরকে বাস্ট ফাইবার নামেও ডাকা যায়, সারফেস ফাইবার নামেও ডাকা যায়, জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু নামেও ডাকা যায়, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা পাট, পাট চেনো? পাট, পাট গাছ, হ্যাঁ, পাট গাছ চেনো? পাট গাছ কে কে চেনো পাট গাছ? পাট গাছকে, পাটকে অনেকে কি বলে, এক এক জায়গায় এক এক নাম বলে। কি কি বলে বলো তো? তোমরা কি বলো? এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়। কি নামে ডাকো তোমরা? কে কে কি নামে ডাকো তোমরা পাটকে? পাটকে কিন্তু পাট নামে সবাই ডাকে না, এক এক এলাকায় এক এক নামে ডাকা হয়। ওই যে এই যে এক এক নাম দেখো শুরু হয়েছে। আখ, এই আখ না, পাটখড়ি, ইয়েস। শিনটা, হ্যাঁ, আমরা শিনটা নামে ডাকি। আচ্ছা, তারপরে নালি, পাট গাছ, সোনালী আঁশ, সোনালী আঁশ এগুলো তো বইয়ের কথা। এই আখ আর পাট মিলায় না, আখ কিন্তু আলাদা জিনিস। আখ আর হলো ওই যে কুষার নামে ডাকে বিভিন্ন জায়গায়, ওটা হলো আখ। আর পাট মানে ওই যে শিনটা বলে না, সেটা কিন্তু, বুঝছো? আচ্ছা। তাহলে ওই যে পাটের মধ্যে যে আঁশ থাকে না, পাট গাছ তুমি যদি দেখো পাটের গায়ের কিন্তু আঁশ থাকে। তাহলে পাটের গায়ে যে আঁশগুলো থাকে, আঁশগুলো যে সুতাগুলো থাকে, পাটের যে সুতার মতো আঁশ থাকে না, ওই আঁশগুলোই কিন্তু হলো বাস্ট ফাইবার, বুঝছো? ওই আঁশগুলোই হলো বাস্ট ফাইবার বা স্ক্লেনকাইমা জাতীয় কোষ, ঠিক আছে। তাহলে বাস্ট ফাইবার কোনটা? ওই যে পাটের আঁশ, পাটের আঁশ,
বুঝতে পেরেছো? হ্যাঁ, রশি বানায়, ভেরি গুড, ইয়েস। তাহলে ওই যে রশি যে বানায় ওই আঁশগুলোকে বলা হয় বাস্ট ফাইবার। ওগুলো হলো কিন্তু স্ক্লেরোকাইমা জাতীয় কোষ। ঠিক আছে? তাহলে কোষগুলো কি অনেক লম্বা লম্বা না, সুতার মতো লম্বা লম্বা? ওকে, ঠিক আছে। দেন হলো স্ক্লেরাইট। আচ্ছা, তাহলে দেখো তো ফাইবার আর স্ক্লেরাইট দুইটাই তো স্ক্লেরোকাইমা জাতীয় কোষ, কিন্তু মেইন পার্থক্যটা কোথায়? ফাইবার গুলো হলো দীর্ঘ কোষ, মানে লম্বা লম্বা, আর স্ক্লেরেনকাইমা জাতীয় কোষগুলো, এই স্ক্লেরাইট যেটা, এটা হলো খাটো, সাইজে ছোট, লম্বাটে কিন্তু খাটো ধরনের, এবং এগুলো হলো তারার মতো। ঠিক আছে? এবং এদেরও দেখো মাঝখানে মাঝখানে এই যে পিট থাকে। পিট মানে কি? ওই যে ছিদ্রগুলো, এই যে এই ছিদ্রগুলোকে বলছি আমরা পিট। তাহলে দেখো এই কোষগুলো, এটা একটা কোষ, হ্যাঁ, এই যে এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এই লাল জিনিসগুলো এগুলো কিন্তু এক একটা কোষ, স্ক্লেরাইট কোষ। এবং এই কোষগুলো কিভাবে সাজানো আছে দেখো তো, তারার মতো করে সাজানো আছে না? তারার মতো সাজানো আছে। ঠিক আছে? ওকে। এবং এদের ক্ষেত্রেও সেম কথা, এদের গৌণ প্রাচীর শক্ত, পুরু এবং লিগনিন যুক্ত। কেন? কারণ এগুলো তো এক ধরনের স্ক্লেরোকাইমা জাতীয় কোষ, আর আমরা জানি স্ক্লেরোকাইমা জাতীয় কোষগুলো শক্ত হয়, পুরু হয়, লিগনিন যুক্ত হয়, এবং এদের কোষ প্রাচীরে কূপযুক্ত থাকে। কূপ মানে কি? এই যে পিট, পিট আর কূপ কিন্তু একই জিনিস। পিট বা কূপ, কূপ। তাহলে এই জিনিসগুলো হলো পিট বা কূপ। এই যে এই ছিদ্রগুলো হলো পিট বা কূপ। ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে। তাহলে স্ক্লেরাইট কোথায় কোথায় থাকে? নগ্নবীজী উদ্ভিদের কর্টেক্সে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্সে, আর কোথায় কোথায় থাকে দেখো? ফল ত্বক এবং বীজের ত্বকে। ফলের উপরে যে আবরণ থাকে সেটা, বীজের উপরে যে আবরণ থাকে সেটা, এগুলোর মধ্যে স্ক্লেরাইট জাতীয় কোষটা থাকে। ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, ওকে, ঠিক আছে। ডাটা বা পুঁইশাকে কেন থাকবে? ডাটা বা পুঁইশাক তুমি চিন্তা করো, এখানে কোলেনকাইমা থাকবে, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটার উত্তর দিতে পারবো কি? কোনটিকে স্টোন সেল বলা হয়? বলো। স্টোন সেল কোনটাকে বলা হয়? ওকে, ভেরি গুড, সহজ তাই না? স্ক্লেরাইট। কোন টিস্যু উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে এবং পানি ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে? বলো, কি হবে এটার উত্তর?
ওকে, ঠিক আছে। তাহলে স্ক্রিনের ক্যামেরা কোনটিতে স্টোন সেল বিদ্যমান? আমরা পারবো এখন সাইকাস, কারণ সাইকাস এক ধরনের নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ সাইকাস, পাইনাস, এগুলো হলো নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ। আর আমরা বলেছি নগ্নবীজী উদ্ভিদে কর্টেক্সে কি থাকে? স্ক্লেরাইড থাকে। ওকে, তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, চিত্র এ, ক এবং চিত্র খ এর মধ্যে অ্যারেনকাইমা কাকে বলে, এটা তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, কোলেনকাইমা বলতে কি বোঝো? চিত্র ক এর গঠন ব্যাখ্যা করো। ক চিত্র কিসের চিত্র, সেটা গঠন ব্যাখ্যা করতে হবে। আর চিত্র ক ও চিত্র খ এর মধ্যে তুলনামূলক বৈশিষ্ট্য, মানে ক এবং খ এটা কি কোষ আর এটা কি ধরনের কোষ, এই দুই কোষের মধ্যে বা দুই টিস্যুর মধ্যে তুলনামূলক পার্থক্যটা দেখাতে হবে বা বলতে হবে। ঠিক আছে মাহমুদা? ওকে, পারা যাবে এটা? হোমওয়ার্কটা খুবই ইজি কিন্তু। চিত্র ক আর চিত্র খ বলো তো কোনটা কিসের চিত্র? ক কিসের চিত্র আর খ কিসের চিত্র? ক কিসের চিত্র আর খ কিসের চিত্র বলো তো দেখি, কে পারে? ওকে, অনেকেই পারো, বুঝতে পারছি। ছবিটা তো অনেক ইজি, তাই না? আমি উত্তরটা বলবো না, তোমরাই এটা লিখো আর কি। তোমরা এটা হোমওয়ার্ক করো। ঠিক আছে, তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। আচ্ছা, লিগনিন সুবেরিনের পার্থক্যগুলো এগুলো হলো গঠনগত পার্থক্য আছে। হ্যাঁ, গঠনগত, যেমন ধরো সরষার তেল আর হলো সয়াবিন তেল, দুইটাই তো তেল, কিন্তু পার্থক্য আছে না গঠনগত, এটা। পেকটিন, লিগনিন এগুলোর গঠনগত পার্থক্য আছে। আন্তঃকোষীয় আমি বলেছি কোষের মাঝখানে মাঝখানে যে জায়গা। সেলুলোজ হলো কোষ প্রাচীরের একটা উপাদান। সেলুলোজ হলো কোষ প্রাচীরের উপাদান। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।